আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্লান্ট ফিজিওলজি বা উদ্ভিদ শারীরবিদ্যার অন্তর্গত একটি অধ্যায় সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস কথাটি যদি আমরা ভেঙে এর মানে বোঝার চেষ্টা করি, ফটো কথাটির মানে হচ্ছে লাইট বা আলো, আর সিনথেসিস কথাটার মানে হচ্ছে সংশ্লেষ। এটাতে বোঝানো হচ্ছে আলোর উপস্থিতিতে কোনো কিছুর সংশ্লেষ বা সালোক সংশ্লেষ। এখানে কোনো কিছুর সংশ্লেষ বলতে কি, সেটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। তাহলে সালোক সংশ্লেষ উদ্ভিদের এমন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ আলোর উপস্থিতিতে বা সূর্যালোকের উপস্থিতিতে তাদের সবুজ পাতায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করছে। বিজ্ঞানী বার্নেস প্রথম ফটোসিনথেসিস কথাটি ব্যবহার করেন। কম্পিউটার স্ক্রিনে তোমরা চোখ রাখো। আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে সূর্যালোক দেখতে পাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড দেখতে পাচ্ছি, আর এখানে যে ড্রপলেটসগুলো দেখানো হয়েছে এগুলো দিয়ে জল বোঝানো হচ্ছে। এগুলো আর সবুজ পাতা, সেখানে রয়েছে ক্লোরোফিল। এগুলো হচ্ছে সালোক সংশ্লেষের উপাদান, যেগুলোর সাহায্যে উদ্ভিদ C6H12O6 বা গ্লুকোজ তৈরি করছে, আর এই প্রক্রিয়াটার উপজাত বস্তুরূপে অক্সিজেন পরিবেশে ত্যাগ করছে। আমরা দ্বিতীয় ছবিটায় দেখব এখানে কিভাবে প্রক্রিয়াটি ঘটছে আর একটু সুন্দরভাবে বলা হয়েছে। এই যে সূর্য তোমরা দেখতে পাচ্ছ, সূর্য থেকে আগত আলোকরশ্মি, তার মধ্যে একটা অদৃশ্য কণা, ফোটন কণা থাকে। সবুজ পাতায় উপস্থিত ক্লোরোফিল রঞ্জক এই ফোটন কণা শোষণ করে সক্রিয় হয়ে ওঠে, আর এই সক্রিয় ক্লোরোফিলের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড আর জলের বিক্রিয়ায়, যেগুলো উদ্ভিদ পরিবেশ থেকে গ্রহণ করছে, শর্করা জাতীয় খাদ্য, কার্বোহাইড্রেট লেখা আছে এখানে, শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, আর উপজাত বস্তুরূপে অক্সিজেন পরিবেশে ত্যাগ হচ্ছে। এবারে আমরা আরেকটা ছবি দেখব, যেটাতে আমরা একটা রাসায়নিক সমীকরণ দেখতে পাচ্ছি। এই সমীকরণটি তোমাদের ভালোভাবে শিখতে হবে। 6CO2 প্লাস 6H2O, লাইট মানে সূর্যালোক, ক্লোরোফিল, C6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2O। 6H2Oটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, এটাতে আমি আরেকটা ইকুয়েশন দেখাচ্ছি তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ 6CO2 প্লাস 12H2O ইকুয়াল অ্যারো, ওপরে সোলার এনার্জি লেখা আছে, নিচে ক্লোরোফিল, C6H12O6 গ্লুকোজ, 6H2O আর 6O2। এটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার রাসায়নিক সমীকরণ। এই সমীকরণটি থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি। তার আগে আমরা এই সমীকরণটির সাহায্যে এতক্ষণ আমরা যা ডিসকাস করলাম তার ভিত্তিতে সালোক সংশ্লেষের একটি সংজ্ঞা কীরকম হতে পারে সেটা আমরা বুঝব। সালোক সংশ্লেষের সংজ্ঞা আমরা এইভাবে বলতে পারি, যে জৈবিক প্রক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত জীব, ক্লোরোফিল উদ্ভিদ কোষেই পাওয়া যায়, তার মানে সমস্ত সবুজ উদ্ভিদই সালোক সংশ্লেষ করছে, কিন্তু আমরা এর কিছু ব্যতিক্রমও দেখব। কিছু নিম্ন শ্রেণীর প্রাণীও আছে যারা সালোক সংশ্লেষ করতে পারে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনায় আসব। তো সেই জন্য সংজ্ঞাতে আমরা শুধু সবুজ উদ্ভিদ না উল্লেখ করে ক্লোরোফিল যুক্ত জীব যদি উল্লেখ করি তাহলে বেটার হবে। তাহলে সংজ্ঞাটা আমি আবার শুরু করছি। যে জৈবিক প্রক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত জীব, প্রধানত সবুজ উদ্ভিদ, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড ও জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং উপজাত বস্তুরূপে জল এবং
গৃহীত কার্বন ডাই অক্সাইডের সম অণু অক্সিজেন পরিবেশে ত্যাগ করে তাকে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস বলে। এই সংজ্ঞাটি লেখার পর তোমরা এই ইকুয়েশনটি লিখে দেবে। ইকুয়েশন আলাদা করে না চাইলেও সংজ্ঞার পরে এই সমীকরণটি তোমরা লিখে দেবে। সমীকরণের লাস্ট লাইনে আমি কি বললাম দেখো, গৃহীত কার্বন ডাই অক্সাইডের সম অণু অক্সিজেন পরিত্যাগ করে, মানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, আবার বিনিময়ে 6 অণু অক্সিজেন পরিবেশে ত্যাগ করছে। এই সমীকরণটি থেকে আমরা আরও কতগুলো বিষয় জানব, সেগুলো আমরা এখন এক এক করে আলোচনা করব। যেমন সালোক সংশ্লেষকে বলা হচ্ছে একটি জারণ বিজারণ প্রক্রিয়া। জারণ বিজারণ কী অর্থে? এই প্রক্রিয়ার উপাদানগুলো হচ্ছে সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড আর জল। এগুলো পরিবেশ থেকে গৃহীত হচ্ছে বলে এগুলোকে বলে বাহ্যিক উপাদান। আর ক্লোরোফিল এটা গাছের মধ্যেই রয়েছে, সেই জন্য এটা হচ্ছে অভ্যন্তরীণ উপাদান। এই 4টে উপাদানের মধ্যে কার্বন ডাই অক্সাইড আর জল পরস্পর বিক্রিয়া করছে। এগুলোকে র মেটেরিয়ালস বা সালোক সংশ্লেষের কাঁচা মাল বলা হয়। এই দুটোর মধ্যে যখন বিক্রিয়া ঘটছে তখন আমরা জারণ বিজারণ এই প্রক্রিয়াটি যুগপৎ ঘটতে দেখতে পাচ্ছি। কীরকম? কার্বন ডাই অক্সাইড আর জলের যখন বিক্রিয়া হচ্ছে তখন এই জলের হাইড্রোজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড বিজারিত হচ্ছে এবং তার ফলে উৎপন্ন হচ্ছে কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ। তাহলে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করছে, আর এই জল সেটা হাইড্রোজেন অপসারিত করে নিজে জারিত হচ্ছে, তার ফলে কি উৎপন্ন হচ্ছে? অক্সিজেন। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে জারণ বিজারণ প্রক্রিয়া বলার কারণ হচ্ছে এই প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে আর জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হচ্ছে। আবার যদি জানতে যাওয়া হয় সালোক সংশ্লেষ কেন একটি উপচিতি বিপাক। উপচিতি বিপাক মানে আমরা আগেও পড়েছি যে বিপাকে তুলনামূলক সরল যৌগগুলির বিক্রিয়াতে একটি জটিল জৈব যৌগ উৎপন্ন হয় বা জটিল যৌগ উৎপন্ন হয়। এখানে আমরা দেখছি সরল যৌগ কার্বন ডাই অক্সাইড আর জলের বিক্রিয়ায় জটিল যৌগ গ্লুকোজ উৎপন্ন হচ্ছে এবং এর ফলে উদ্ভিদ দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে। তাহলে উপচিতি বিপাকের সমস্ত শর্তগুলো এক্ষেত্রে পূরণ হচ্ছে, সেই জন্য সালোক সংশ্লেষ একটি উপচিতি বিপাক। 1 নম্বর কারণ হচ্ছে দুটি অপেক্ষাকৃত সরল যৌগ কার্বন ডাই অক্সাইড আর জলের বিক্রিয়ায় তুলনামূলক জটিল যৌগ গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। দ্বিতীয়ত এর ফলে মানে গ্লুকোজ উৎপন্ন হওয়ার ফলে উদ্ভিদ কোষের বা উদ্ভিদ দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে, তাই সালোক সংশ্লেষ একটি উপচিতি বিপাক। আর এই সমীকরণ থেকে আমরা সালোক সংশ্লেষের কিছু তাৎপর্য আলোচনা করতে পারি। বিশেষ করে প্রধান দুটো তাৎপর্য হচ্ছে সৌরশক্তির আবদ্ধকরণ এবং পাতায় প্রস্তুত খাদ্যের মধ্যে সেই সৌরশক্তিকে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ করা। এই সৌরশক্তির আবদ্ধ হচ্ছে ক্লোরোফিলের মাধ্যমে, প্রথমে এটিপির মধ্যে রাসায়নিক শক্তিরূপে, তারপরে গ্লুকোজের মধ্যে স্থৈতিক শক্তিরূপে। আর এই গ্লুকোজ বা এই খাদ্য এর মধ্যে শক্তিটা নিহিত থাকছে। এবার উদ্ভিদ নিজের জৈবিক কাজে এই খাদ্য ব্যবহার করছে এবং যারা পরভোজী মানে আমরা প্রাণীরা উদ্ভিদের থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই খাদ্য শক্তি পেয়ে থাকছি। তাহলে জীবজগৎকে খাদ্য শক্তির যোগান দিচ্ছে এই প্রক্রিয়াটি সালোক সংশ্লেষ। আর কি হচ্ছে? পরিবেশে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের ভারসাম্য রক্ষা হচ্ছে এই প্রক্রিয়াটির মাধ্যমে। সমস্ত জীবেরা শ্বসন প্রক্রিয়ার জন্য অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড পরিবেশে ত্যাগ করে। শ্বসন প্রক্রিয়াটি যদি অনবরত চলতে থাকে তাহলে একটা সময় বাতাসে অক্সিজেনের ঘাটতি হবে আর কার্বন ডাই অক্সাইডের আধিক্য হবে। কিন্তু সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং উপজাত বস্তুরূপে অক্সিজেন পুনরায় পরিবেশে ফিরিয়ে দেয়। তার ফলে বায়ুমণ্ডলে বা পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা পায় এবং জীবজগতের অস্তিত্ব বজায় থাকে। তাহলে এই সমস্ত ঘটনাগুলো আমরা
এই সালোক সংশ্লেষের এই সমীকরণটি থেকে বলতে পারলাম। আমরা আবার আগের ছবিটাতে ফিরে যাই। এই ছবিটাতে আমরা সালোক সংশ্লেষের উপাদানগুলো সম্পর্কে জানব। আমি একটু আগেও বললাম, আবার আমি একবার বোঝার সুবিধার জন্য মনে করাচ্ছি তোমাদের। এইখানে আমরা সালোক সংশ্লেষের বিভিন্ন উপাদানগুলো দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সূর্যালোক, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর হচ্ছে জল। এগুলো পুরোটাই উদ্ভিদের বাইরে পরিবেশ থেকে গ্রহণ হচ্ছে, সেই জন্য এগুলো হচ্ছে বাহ্যিক উপাদান। আর উদ্ভিদের পাতা সবুজ, কারণ তার মধ্যে ক্লোরোফিল রয়েছে। ক্লোরোফিল থাকার জন্য এটা মানে উদ্ভিদ দেহেই রয়েছে, সেই জন্য এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ উপাদান। এবার আমরা এই উপাদানগুলো উদ্ভিদ দেহে কী উৎস সেটা আমরা জানব। সূর্যালোকের উৎস হচ্ছে সূর্য, এটা তো আর কিছু বলার নেই। এই প্রসঙ্গে একটা কথা বলি যে দিনের বেলায় তো সালোক সংশ্লেষ হচ্ছে, রাত্রিবেলা সম্ভব নয় সূর্যের আলো না থাকার জন্য। তবে কৃত্রিম আলোতে মানে উপযুক্ত তীব্রতার কৃত্রিম আলোতেও সালোক সংশ্লেষ কিন্তু সম্ভব। তাহলে আমরা প্রধান বাহ্যিক উপাদান সূর্যালোকের উৎস হিসেবে বলবো সূর্য। এবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কীভাবে গ্রহণ করছে উদ্ভিদের? যারা স্থলজ উদ্ভিদ তারা বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, আর যারা জলজ উদ্ভিদ নিমজ্জিত বা আংশিক নিমজ্জিত, তারা বিশেষ করে যারা জলে নিমজ্জিত উদ্ভিদ তারা জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড বা বাইকার্বনেট লবণ কার্বনের উৎস রূপে গ্রহণ করতে পারে। আর কি জলের উৎস আমরা এইভাবে স্থলজ জলজ এরকম উদ্ভিদ ধরে যদি ভাগ করি, স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে উৎস হচ্ছে মাটির কৈশিক জল। মাটির কণার গায়ে লেগে থাকা যে জল, সেগুলো উদ্ভিদ মূলরম দিয়ে শোষণ করে। এটা হচ্ছে স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে জলের উৎস। পরাশ্রয়ী উদ্ভিদ বলে এক ধরনের উদ্ভিদ হয় যারা বড় বড় উদ্ভিদের গায়ে জন্মায়। এরা কিন্তু সহজী, কিন্তু আশ্রয়ের জন্য অন্য কোনো উদ্ভিদের ওপর নির্ভরশীল। যেমন অর্কিড হচ্ছে এর এক্সাম্পল। অর্কিডগুলো বড় বড় গাছের ওপর জন্মায়। মিতজীবী পুষ্টির উদাহরণে তোমরা এগুলো পড়েছো। তো অর্কিডগুলো খাদ্য তৈরি করছে। এবার এরা যেহেতু অন্য একটা গাছের ডালের ওপর জন্মাচ্ছে, গাছের গায়ে, এদের যে মূলগুলো থাকে, মূলগুলো মাটি পর্যন্ত বিস্তৃত নয়। তাহলে মূল কিভাবে জল পাবে? মূল দিয়ে কী করে জল শোষণ হবে? এদের যে মূলগুলো বাতাসে ভাসে, এগুলোকে বলে বায়বীয় মূল। এই বায়বীয় মূলের একটা স্পঞ্জি কলার আস্তরণ থাকে, যেটাকে বলে ভেলামেন। এই ভেলামেন দিয়ে পরাশ্রয়ী উদ্ভিদরা বাতাসের জলীয় বাষ্পকে শোষণ করে। তাহলে পরাশ্রয়ী উদ্ভিদের ক্ষেত্রে জলের উৎস হচ্ছে বাতাসের জলীয় বাষ্প। আর যারা জলজ উদ্ভিদ তারা কি করে? তাদের ক্ষেত্রে জলের উৎস হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশের জল, মানে পারিপার্শ্বিক পরিবেশে যে জলটা রয়েছে সেটাই তারা গ্রহণ করছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য। তাহলে এইভাবে উদ্ভিদ তার সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো পরিবেশ থেকে গ্রহণ করছে। আর অভ্যন্তরীণ উপাদান ক্লোরোফিল, এটা তো তার দেহের মধ্যেই আছে। ক্লোরোফিলের আধিক্য সব থেকে বেশি থাকে পাতায়। পাতাকে বলা হচ্ছে প্রধান সালোক সংশ্লেষকারী অঙ্গ। এছাড়াও কিন্তু হতে পারে বৃতি, ফুলের বৃতি সবুজ, তোমরা দেখেছো নিশ্চয়ই, বা দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদ, কচি কাণ্ড, সেটাও সবুজ। আবার কাঁচা ফলের ত্বক, এগুলোও সবুজ। এই অঙ্গগুলো দিয়েও কিন্তু সালোক সংশ্লেষ হতে পারে। তবে পাতা হচ্ছে প্রধান সালোক সংশ্লেষকারী অঙ্গ, কারণ পাতায় তলটা প্রসারিত তল। প্রসারিত তল মানে সে বেশি পরিমাণ সূর্যের আলো শোষণ করবে। আর পাতার, বিশেষ করে বিষমপৃষ্ঠ পাতার নিম্ন ত্বকে আমরা দেখতে পাই পত্ররন্ধ্র আছে, সমগ্র পৃষ্ঠ পাতার উভয় তলে। পত্ররন্ধ্রের মাধ্যমে সহজেই গ্যাসীয় বিনিময় হয়, মানে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়। আর
দ্রব্যজাত বস্তুরূপে অক্সিজেনও সেই পত্ররন্ধ্রের মাধ্যমে পরিবেশে বর্জিত হয়। আর পাতার যে আদি কলা, যাকে মেসোফিল কলা বলে, মেসোফিল কলা ক্লোরোফিলের প্রাচুর্য দেখায়। এই সমস্ত কারণে পাতা হচ্ছে সালোক সংশ্লেষকারী প্রধান অঙ্গ। এবার যদি বলা হয় সালোক সংশ্লেষকারী অঙ্গাণু, তাহলে কি হবে? ক্লোরোফিলটা ধারণ করছে কোন অঙ্গাণু? এটা সবাই জানে, ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড হচ্ছে সালোক সংশ্লেষকারী অঙ্গাণু। আর যদি জানতে চাওয়া হয় সালোক সংশ্লেষকারী একক কি, সালোক সংশ্লেষকারী একক হচ্ছে কোয়ান্টাজোম, বা এটাকে এখন অ্যান্টেনা কমপ্লেক্সও বলে। কোয়ান্টাজোম থাকে ক্লোরোপ্লাস্টের গ্রানায়, যে থাইলাকয়েড থাকে, সেই থাইলাকয়েডের মধ্যে ক্লোরোফিল ধারণকারী যে অংশ, যার মধ্যে প্রায় 250 থেকে 300 ক্লোরোফিল অণু থাকতে পারে, সেটাকে বলে কোয়ান্টাজোম। এটাকেই বলা হচ্ছে সালোক সংশ্লেষীয় একক। এই প্রসঙ্গে আমি আরেকটা কথাও বলি, যে ক্লোরোফিল হচ্ছে সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক, কিন্তু আরও কিছু সাহায্যকারী রঞ্জক রয়েছে যেগুলো দিয়ে সালোক সংশ্লেষের রঞ্জকতন্ত্র বা ফোটো সিস্টেম বা পিগমেন্ট সিস্টেম তৈরি হয়, যার প্রধান রঞ্জক হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল আবার ক্লোরোফিল এ, বি, সি, ডি, ই বিভিন্ন রকমের হতে পারে। আর তার সঙ্গে আনুষঙ্গিক রঞ্জক হিসেবে থাকে ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডসের মধ্যে পড়ে ক্যারোটিন আর স্যান্থোফিল, যেগুলো কমলা এবং হলুদ রঞ্জক। এছাড়া ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন, এগুলো সাহায্যকারী সালোক সংশ্লেষীয় রঞ্জক। এগুলোকে একসাথে ফাইকোবিলিনস বলে। এই প্রধান রঞ্জক এবং সাহায্যকারী রঞ্জক, এগুলো নিয়ে তৈরি হয় একটা অ্যান্টেনা কমপ্লেক্স। এগুলো তোমাদের মনে রাখতে হবে। আর শুরুতে সংজ্ঞা পড়ানোর সময় আমি একটা কথা বললাম, যে আমরা সংজ্ঞায় ব্যবহার করব ক্লোরোফিল যুক্ত জীব। তা যেহেতু প্রধানত সবুজ উদ্ভিদই করে, তাহলে অবশ্যই আমরা প্রধানত সবুজ উদ্ভিদ কথাটাও সংজ্ঞায় উল্লেখ করব। আর অন্যান্য যে জীবগুলো রয়েছে সেগুলো হচ্ছে কিছু নিম্ন শ্রেণীর প্রাণী। তোমাদের আমি কিছু ছবি দেখাচ্ছি, তোমরা কম্পিউটার স্ক্রিনে দেখো। আবার এখানে তোমরা যে ছবিটা দেখছো, যার সেটা হচ্ছে ক্রাইস্যামিবা। এটা হচ্ছে সালোক সংশ্লেষকারী একটি প্রাণী, আদ্য প্রাণী। এর মধ্যে যে ক্লোরোফিল রঞ্জক আছে বুঝতেই পারছো ভেতরে। এটা ইউগ্লিনার একটা ছবি, ইউগ্লিনা। এটা ফটোসিনথেটিক প্রোটিস্টা রাজ্যের মধ্যে পড়ে এগুলো। তাহলে এগুলো সালোক সংশ্লেষে সক্ষম প্রাণীর এক্সাম্পলে আমরা বলতে পারি ইউগ্লিনা, ক্রাইস্যামিবা। আবার অন্যদিকে আমরা কিছু সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদের কথাও জানবো। এগুলো আমরা উদ্ভিদের পুষ্টি পড়ার সময় পড়েছি। এই ছবি আমি তোমাদের আগেও দেখিয়েছি। এটা র্যাফলেশিয়া উদ্ভিদের ফুলটা দেখাচ্ছে, যেটা খুব বড় ফুল। আর কি হতে পারে? আর হচ্ছে স্বর্ণলতা। এই যে হলুদ রঙের লতার মতো অংশটা দেখছো, এগুলো হচ্ছে স্বর্ণলতা, যেটা পোষক উদ্ভিদকে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। আর হস্টোরিয়া, এগুলো হচ্ছে পরজীবী উদ্ভিদের চোষক মূল। এগুলো পোষক উদ্ভিদের মধ্যে প্রবেশ করিয়ে ওরা পুষ্টিরস শোষণ করে। তাহলে স্বর্ণলতা আর র্যাফলেশিয়া, এগুলো হচ্ছে এমন উদ্ভিদ যেগুলো সালোক সংশ্লেষ করতে পারে না। আবার আরেকটা ছবি তোমাদের দেখাচ্ছি। এই গাছটাও তোমাদের কাছে এতদিনে পরিচিত হয়ে গেছে। এটা কি মনে আছে তো? এটা হচ্ছে মনোট্রোপা, যেটাকে বলা হচ্ছে ইন্ডিয়ান পাইপ প্লান্ট। এটা বুঝতেই পারছো, এটা মৃতজীবীয় সপুষ্পক উদ্ভিদ, কিন্তু মৃতজীবীয় পুষ্টি এর মধ্যে দেখা যাচ্ছে, একদম সাদা, ক্লোরোফিল নেই। তাহলে এগুলো আমরা সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদের উদাহরণের মধ্যে বলতে পারব। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দুটি দশায় সম্পন্ন হয়। একটি হচ্ছে আলোক দশা, অন্যটি অন্ধকার দশা। আলোক দশাটি সূর্যালোকের উপস্থিতিতে ঘটে, মানে আলোক নির্ভর দশা। আর অন্ধকার দশা মানে কিন্তু এটা রাত্রিবেলা হয় বা আলোর অনুপস্থিতিতে হয়, এরকম কিন্তু নয়। এটাও দিনের বেলাতেই ঘটে, কিন্তু এই দশার বিক্রিয়াগুলো ঘটবার জন্য সূর্যালোক অপরিহার্য নয়, সূর্যালোকের কোনো প্রয়োজন নেই, মানে এটা আলোক নিরপেক্ষ দশা। ক্লোরোপ্লাস্টিড যে অঙ্গাণুটা সালোক সংশ্লেষকারী অঙ্গাণু, এর যে গ্রানা অংশ, সেখানে আলোক দশার বিক্রিয়াগুলো ঘটে। আর স্ট্রোমা অংশে
মানে ধাত্র অংশে সালোক সংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়াগুলো ঘটে। আজকের ক্লাসে আমি আলোক দশা অন্ধকার দশার ডিটেলে আর যাব না, আমি একটা প্রাথমিক ধারণা তোমাদের দিলাম সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি সম্পর্কে। এই আজকের ক্লাস সম্পর্কিত আলোচনাটা তোমরা বই থেকে পড়বে এবং সম্ভাব্য প্রশ্নের উত্তর তৈরি করবে। আর পরের ক্লাসে আমরা সালোক সংশ্লেষের আলোক এবং অন্ধকার দশার বিক্রিয়াগুলি আবার বিশদে আলোচনা করব।